শিক্ষার্থীরা, গত ভিডিওতে যৌথ মূলধনী কোম্পানির একটা অংশ মোট লাভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই যৌথ মূলধনী কোম্পানিরই আরেকটা অংশ সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আলোচনা করব। তো সংরক্ষিত আয় বিবরণীটা হলো খুব সহজ একটা আইটেম। এটাতে মূলত বিগত বছরের লাভ এবং চলতি বছরের লাভ থেকে শেয়ার হোল্ডারদের মধ্যে কতটুকু মুনাফা বন্টন হবে, কতটুকু সঞ্চিত তহবিলে স্থানান্তর হবে বা অন্যান্য তহবিলে স্থানান্তর হবে, এটা নিয়েই আমরা মূলত কাজ করব। বিগত বছরের নিট লাভ প্রশ্নে দেওয়া থাকবে, রেওয়া মিলে দেওয়া থাকবে ক্রেডিট পাশে, আর চলতি বছরের নিট লাভ দেওয়া থাকতেও পারে, অথবা আমরা চলতি বছরের নিট লাভটা বের করে নিব। তো এই আইটেমটা খুবই সহজ, এই অঙ্কগুলোও খুব সহজ, কোনো ঝুট ঝামেলা নাই। তো এখন আমরা এই অঙ্কটার একটা সুন্দর একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝাই দেব। সংরক্ষিত আয় বিবরণী, তাকে দেখো সংরক্ষিত আয় বিবরণী। এখানে একটা কোম্পানির নাম থাকবে, সাল, যে সালের অঙ্ক সেই সালটা থাকবে, তারিখে সমাপ্ত বছরের। তো এখানে দেখো লেখা আছে স্পষ্ট করে, ব্যালেন্স বিডি বিগত বছরের মুনাফার উদ্বৃত্ত। এই আইটেমটা রেওয়া মিলে দেওয়া থাকবে। তারপর দেখো দেখা যাচ্ছে নেট লাভ চলতি বছরের, এটা আমি আগেই বলেছি, এটা দেওয়া থাকতেও পারে অথবা আমরা বের করে নিব। তারপরে দেখো একটা আইটেম দেখা যাচ্ছে, যোগ লেখে কয়েকটা আইটেম এর সাথে যোগ হবে, মানে বিগত বছরের নিট লাভ এবং চলতি বছরের নিট লাভের সাথে কয়েকটা আইটেম যোগ হবে। এর ভিতরে আছে আয়কর সঞ্চিতি, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আয়কর সঞ্চিতি বাদ আয়কর প্রদান, আপাতত এটুকু মাথায় রাখো, এটা আমরা পরে আবার আলোচনা করতেছি। তারপর আছে আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোকন। তো আমরা যদি আবার প্রথম থেকে একটু আবার বলি, ব্যালেন্স বিডি বিগত বছরের নিট লাভ, তারপরে নিট লাভ চলতি বছরে, আয়কর সঞ্চিতি বাদ আয়কর প্রদান। এখানে ব্যাপারটা হলো, যদি আয়কর সঞ্চিতিটা বড় হয় আর আয়করটা ছোট হয়, তাহলে আমরা আয়কর সঞ্চিতি থেকে আয়কর প্রদানটা বাদ দিয়ে এখানে আমরা যোগের আইটেমই দেখাই দেব। আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোকন, এই আইটেমগুলো আমরা যোগ করলাম। এখান থেকে বাদ দেওয়ার মতো আছে ব্যালেন্স বিডি বিগত বছরের ক্ষতির উদ্বৃত্ত। যদি কোনো নিট ক্ষতি থাকে বিগত বছরে, সেটা আমরা বাদ দিব। নিট ক্ষতি যদি আমার এই বছরে ক্ষতি হয়, সেটাও আমরা বিয়োগ করব। এখানে এসে দেখো সেই আয়কর, আবার একটা স্টার চিহ্ন দেওয়া। তো এই আয়কর থেকে আমরা কি করলাম, আয়কর সঞ্চিতিটা বাদ দিলাম। তো এখানে উল্লেখ্য, যে অঙ্কের ভিতরে আয়করটা বড় থাকবে, সেখানে আয়কর সঞ্চিতি যদি ছোট থাকে, তাহলে আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতিটা বাদ দেব। তো আমরা যদি এই আয়কর সঞ্চিতির ব্যাপারটা আবার একটু খেয়াল করি, এখানে দেখো আয়কর সঞ্চিতি থেকে আয়কর প্রদানটা বাদ হয়েছে, কারণ এখানে আয়কর সঞ্চিতিটা বড় ছিল। আর এখানে এসে দেখো আয়করটা বড় ছিল, এই জন্য আমরা আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে দিছি। তবে কেউ যদি ইচ্ছে করে, যে মনে করে না আমি ঝামেলা যাব না, এখানে আমি যোগের জায়গায় আয়কর সঞ্চিতি দিব আর বিয়োগের জায়গায় শুধু আয়কর প্রদান লিখব, তার অঙ্কটাও হবে। তবে এরকম করে দেখাইতে পারলে ভালো হয়। লভ্যাংশ প্রদান, এটা বিয়োগের আইটেম। অন্তর্বর্তী লভ্যাংশ, প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর অথবা যে কোনো তহবিলে স্থানান্তর। তো এটা মনে রাখার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে কি তোমাকে এই চারটা একটু মুখস্থ করে নাও, যেভাবে যে বিগত বছরের নিট লাভ, চলতি বছরের নিট লাভ, আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোকন। এখানে অবশ্য যদি সমন্বয়ে থাকে, এই আইটেমগুলো আমরা যোগ করব। আর এখান থেকে
বিগত বছরে যদি কোনো নেট ক্ষতি থাকে, চলতি বছরে যদি কোনো নেট ক্ষতি থাকে, আমরা মাইনাস করে দেব বা বিয়োগ করে দেব। আর হাতে গোনা কয়েকটা আইটেম যেমন আয়কর, লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তী লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, এই আইটেমগুলি সাধারণত থাকে। হ্যাঁ, অনেক সময় অঙ্ক করার সময় টোটাল আইটেম থেকে কেউ একটা বাড়তেও পারে, কমতেও পারে। তো এখন তোমাদের কাছে আমার পরামর্শটা হলো এই যে তোমাদের বইয়ের সাধারণত উদাহরণ 1 থেকে 5-6 মধ্যে এই অঙ্কগুলো যদি দেখে দেখে তুমি 2-1 বার করো, আমার দৃঢ় বিশ্বাস তোমার এই অঙ্কগুলো সহজেই পারবা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরেকটু আলোচনা করব এই আর্থিক অবস্থার বিবরণেরই আরেকটা অংশ নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, এই করোনার মধ্যে ঘরে থাকো এবং সবাই ভালো থাকো।